সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের রাজধানী তেহরান অভিমুখী প্রায় 60,000 আগ্নেয়াস্ত্র জব্দ করার পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে প্রশিক্ষিত একটি শক্তিশালী সন্ত্রাসী চক্রকে নির্মূল করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে দেশজুড়ে প্রাণঘাতী হামলা চালানোর জন্য এই চক্রটি কাজ করছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের আইন প্রয়োগকারী কমান্ড ফারাজা এক বিবৃতিতে জানিয়েছে, বন্দরনগরী বুশাহরে দাঙ্গাকারীদের কাছ থেকে 60,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের গন্তব্য ছিল রাজধানী তেহরান। পৃথক এক অভিযানে 2 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মোসাদ এই চক্রটিকে যুদ্ধের উন্নত প্রশিক্ষণ দিয়েছিল। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে AK-47 রাইফেল ও শটগান, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং স্যাটেলাইট ফোন সহ উন্নত যোগাযোগ সরঞ্জাম। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী চক্রটি বিশেষ রিং লিডারদের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে রাজধানীর রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এর ফলে শত শত মানুষ হতাহত হয়েছেন। এছাড়া তারা সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে অস্ত্র চুরি করে এবং তা দাঙ্গাকারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। ইরানি কর্মকর্তাদের মতে, গত মাসের শেষের দিকে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হওয়া আন্দোলনটি বিদেশি শক্তির হস্তক্ষেপে সহিংস দাঙ্গায় রূপ নেয়। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারকে এই সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে। খবরে বলা হয়, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি টুইট বার্তায় লিখেছিলেন, রাস্তায় থাকা প্রতিটি ইরানিকে নববর্ষের শুভেচ্ছা। এছাড়া তাদের পাশে থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও শুভেচ্ছা। পাশাপাশি মোসাদ তাদের একটি ফার্সি সোশ্যাল মিডিয়া পোস্টে দাঙ্গাকারীদের উৎসাহিত করে লিখেছে, সবাই মিলে রাস্তায় নেমে আসুন, সময় এসেছে। মোসাদ এজেন্টরা কেবল দূর থেকে বা মৌখিকভাবে নয়, সরাসরি আপনাদের সঙ্গে মাঠে আছে। এক সপ্তাহের বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও অস্থিরতা শেষে ইরান জুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বলে ঘোষণা করেছেন দেশটির পুলিশ প্রধান। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইরানের কোথাও কোনো নতুন বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, যাকে সাম্প্রতিক সময়ের মধ্যে দেশটির সবচেয়ে শান্ত রাত হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান বলেছেন, আল্লাহর রহমতে এবং জনগণের সচেতন উপস্থিতিতে সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, রাজপথে জনগণের উপস্থিতি নিরাপত্তা বাহিনীকে নতুন শক্তি জুগিয়েছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়কেই তিনি এই বিজয়ের মূল রহস্য হিসেবে বর্ণনা করেন। রাদান বলেন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সমস্যার কারণে শুরুতে কিছু ব্যবসায়ীর শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দিনগুলোতে বিদেশি ইন্ধনে সেই আন্দোলনকে সহিংস দাঙ্গায় রূপ দেওয়া হয়। পুলিশ প্রধান বলেন, সোমবার দেশজুড়ে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশ প্রমাণ করেছে সাধারণ মানুষ এই বিদেশি মদতপুষ্ট দাঙ্গার বিরুদ্ধে এবং তারা বর্তমান ইসলামী ব্যবস্থার প্রতি আস্থাশীল। বিদেশে অবস্থানরত বিভিন্ন গোষ্ঠী বৃহস্পতিবার রাতে পুনরায় দাঙ্গার ডাক দিলেও সারা দেশের কোথাও কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি। জেনারেল রাদান নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইরান নজিরবিহীন শান্তি ও নিরাপত্তা প্রত্যক্ষ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সাম্প্রতিক নাশকতামূলক দাঙ্গায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানের রাজপথে লাখো মানুষের উপস্থিতিকেই দেশটির আসল চিত্র হিসেবে অভিহিত করেন। পেজেশকিয়ান বলেন, ইরানের অভ্যন্তরীণ নীতি মূলত জনগণ কেন্দ্রিক। তিনি বলেন, আমাদের সরকার জাতির ন্যায্য দাবি শোনা এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যাগুলো কমানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সোমবার দেশজুড়ে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত এবং বিশাল অংশগ্রহণ দাঙ্গাকারীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানে যা ঘটেছে তা অনেকটা কালার রেভলিউশন বা রঙিন বিপ্লবের ছকের মতো। দীর্ঘমেয়াদী অন্যায্য নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা তৈরি হতে পারে, এমন বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, সহিংস বিশৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। পুতিন রাষ্ট্রীয় স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইরানের সরকার ও নেতৃত্বের সমর্থনে লাখো মানুষের মিছিলই বলে দেয় দেশটির
প্রকৃত অবস্থা কি। ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন ও জ্বালানি খাতের চমৎকার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তেহরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে মস্কো সবসময়ই আগ্রহী এবং যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন বৈঠকে আরও নতুন সহযোগিতার পথ উন্মোচিত হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপমূলক মন্তব্যের জন্য 7টি শিল্পোন্নত দেশের জোট G7 এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তেহরান এই জোটের অবস্থানকে ভণ্ডামি এবং উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা ও জাপানের সমন্বয়ে গঠিত G7 এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, ইরান অর্থনৈতিক প্রতিবাদকারীদের উপর সহিংসতা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, G7 পরিকল্পিতভাবে সেই সব তথ্য প্রমাণ এড়িয়ে গেছে যা প্রমাণ করে ইরানের শান্তিপূর্ণ আন্দোলনকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে সহিংসতায় রূপ দেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলেছে, গত 8 থেকে 10 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশগুলোতে ইসরায়েলি শাসনের মাধ্যমে সুসজ্জিত সন্ত্রাসী উপাদানগুলো পরিকল্পিতভাবে অনুপ্রবেশ করে এবং সহিংসতা ছড়ায়। এই অনুপ্রবেশকারীরা প্রতিবাদকারী এবং আইন প্রয়োগকারী সংস্থা উভয় পক্ষের উপরই হামলা চালায়, যার ফলে সাধারণ নাগরিক এবং পুলিশ সদস্য নিহত হন। মন্ত্রণালয় জানায়, বর্তমান ও প্রাক্তন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য বক্তব্য সহিংসতা ও রক্তপাতকে উৎসাহিত করেছে। নিরাপত্তা সংস্থাগুলো অকাট্য প্রমাণ সংগ্রহ করেছে যে ইসরায়েলি মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী সংগঠনগুলোকে সংগঠিত ও সশস্ত্র করা হয়েছিল। ইরানের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের হুমকির আগে এই দাঙ্গা উস্কে দেওয়া একটি পূর্ব পরিকল্পিত ছক। ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার মার্কিন পদক্ষেপকে ওয়াশিংটনের একটি ঢাল হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার তিনি অভিযোগ করেন, নিজেদের অপরাধ ও ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসন আড়াল করতে যুক্তরাষ্ট্র এই কৌশল গ্রহণ করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ যখন মার্কিন অনুরোধে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেন আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অধিবেশন ডাকা মূলত সমালোচনার মুখ থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রের একটি আক্রমণাত্মক কৌশল। আরাগচি স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কেবল নিপীড়নমূলক নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি, বরং গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমা হামলায় সরাসরি সহযোগিতা করেছে। বিবৃতিতে গত বছরের সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, যে দেশ হাজার হাজার ইরানি নাগরিক হত্যার জন্য দায়ী এবং যারা সাম্প্রতিক দাঙ্গায় সশস্ত্র সন্ত্রাসীদের মদত দিয়ে শত শত মানুষের প্রাণহানি ঘটিয়েছে, তারা নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে নিজেদের অপরাধ লুকাতে পারে না। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার জন্য ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই বোর্ড অব পিস। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রণীত 20 দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি নিজেই। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্কিন ধনকুবের মার্ক রুয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই বোর্ড সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠন ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টনি ব্লেয়ারের সাবেক উপদেষ্টা আশিস পরাশর গাজার উপর কোনো ধরনের আন্তর্জাতিক অভিভাবকত্ব বা বাইরের নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার পরিকল্পনাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে পরাশর গাজা নিয়ে গঠিত তথাকথিত পিস বোর্ডের সদস্যদের কঠোর সমালোচনা করে বলেন, দেখে মনে হচ্ছে এতে যোগ দেওয়ার একমাত্র যোগ্যতা হল ইসরায়েলের বর্ণবাদ, জাতিগত নিধন এবং গণহত্যাকে সমর্থন করার জোরালো রেকর্ড থাকা এবং যারা এর বিরোধিতা করেন তাদের অপরাধী সাব্যস্ত করা।
ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থায়ীভাবে স্থগিত করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নাগরিক অধিকার ও মানবাধিকার সংগঠন। বর্তমানে কার্যকর থাকা আংশিক স্থগিতাদেশ তুলে নেওয়ার যেকোনো সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধেও তারা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে 5টি প্রভাবশালী সংগঠন ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড, গ্লোবাল জাস্টিস নাও, গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস ফর প্যালেস্টাইনিয়ানস এবং ওয়ার অন ওয়ান্ট এই দাবি উত্থাপন করে। ব্রিটিশ সরকার ইসরায়েলে পুনরায় অস্ত্র রপ্তানির লাইসেন্স চালু করতে পারে এমন আভাস পেয়ে সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল ইঙ্গিত দিয়েছেন, গাজায় টেকসই শান্তির পথে অগ্রগতি হলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো এই বক্তব্যকে সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেছে। তারা উল্লেখ করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান ও সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।